ওয়েট দ্বারা বন্ধ করে এটা কাজ করে চলে যাবে, ঠিক আছে। ওয়েট আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো আছো তো না? জি স্যার। আলহামদুলিল্লাহ। যে আজকে যেটা পড়াবো সেটা হলো তোমার ম্যাঙ্গো পড়াবো। আমার কথা সব শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। তাহলে ম্যাঙ্গো বাংলাদেশে কিরকম কি ফল? ম্যাঙ্গো বাংলাদেশে কি বলতো? বাংলাদেশের জাতীয় ফল কি বলো? কাঁঠাল। জাতীয় গাছ কি? আম গাছ। আম গাছ। হ্যাঁ, এই যে এটা আমার মেয়েদেরকে পড়ায়, ছোট বাচ্চাদেরকে, ঠিক আছে। এটা আর কি জাতীয় গাছ হলো ম্যাঙ্গো, জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। যদিও আমাদের বাংলাদেশে বর্তমান অবস্থায় আম খুবই জনপ্রিয়, তাই না? ঠিক কিনা? আম খুবই জনপ্রিয়, আমরা সবাই জানি। তো এখন আমরা তোমরা সবাই জানো আম পছন্দ করে না এমন খুব কম লোকই আছে। আর আফসোস হলো তাদের, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের। কিন্তু কৃষিবিদ বা কৃষি বিজ্ঞানী তোমাদের মতো যারা তোমরা ভবিষ্যতে কৃষি বিজ্ঞানী হবা, এরকম অনেকের প্রচেষ্টায় কিছু ডায়াবেটিক আমও বের হয়েছে যেগুলোতে তোমার সুগার লেভেল একটু কম, যার ফলে দেখা গেল তারা কিন্তু কম পরিমাণে খেতে পারে। সো অ্যাটলিস্ট সেই সব চেষ্টা চলতেছে, যেহেতু মানুষের খুব আফসোস যে আম না খাইলেই না। কারণ আমরা তো জানো যে বিশেষ করে এই জ্যৈষ্ঠ আষাঢ় এসবগুলোকে কি বলি? মধুর মাস বলি, হ্যাঁ? কারণ হলো প্রচুর পরিমাণে ফল আসে এই সময়। যাই হোক, যদিও আবার ফলের ক্ষেত্রে অনেক রকম বৈচিত্র্যতা চলে আসতেছে, দেখা যায় সারা বছরই কোনো না কোনো ফল হয়। যেমন শীতকাল, এখন তোমরা দেখো যে কিছুদিন আগে আমাদের দেশে কমলা হয়েছিল, কমলাটা প্রায় শেষের দিকে, আবার এখন বড়ই আছে, তাই না? হলো কিছুদিন আগে ড্রাগন ছিল। আমাদের কিন্তু এখন দেখা গেল যে সবজি, যেমন আগে এক সময় তোমরা জানো কিনা যায় না, সবজি বলতে শীতকালীন সবজিকে আমরা বুঝতাম। এখন কিন্তু বাজারে গেলে আসলে যারা বাচ্চা, তারা এই জিনিসটা কিন্তু আর বোঝে না যে সবজি কি শীতকালে হয় না গরমকালে হয়। ঠিক ফলের ক্ষেত্রে কোনো একটা বিষয় ছিল যে ফল বলতে গরমকাল মানে ফল, আম খাবো, কাঁঠাল খাবো, মামার বাড়ি যাবো, নানার বাড়ি যাবো, আম খাবো, কাঁঠাল খাবো, ঠিক আছে। এই বিষয়টাও কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। তার মানে কি সারা বছরই কোনো না কিন্তু ফল কিন্তু এখন পাওয়া যাচ্ছে। যদিও ব্যাপক হারে হওয়ার কথা সেটা এখনো হয়নি। ইনশাল্লাহ হয়তো কোনো না কোনো ভ্যারাইটি রিলিজ হয়ে যাবে, যে দেখা গেল তখন আমরা সারা বছরই পাবো। অলরেডি হয়ে গেছে, মনে করো যে আমরা তো এখন খাই বড়ইয়ের প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে। আবার কিছুদিন আগে যে সেপ্টেম্বর অক্টোবর দিকে আমরা ড্রাগন পাই প্রচুর পরিমাণে। তারপর এখন সারা বছর আম পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আবার আরেকটা হচ্ছে তোমার, বিশেষ করে প্রসেসিং সেন্টার খুবই ডেভেলপ হইতেছে আস্তে আস্তে। দেখা গেল যে কাঁঠাল যেহেতু প্রচুর পরিমাণে প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ, দেখা গেল যে কাঁঠালের বা তোমার হলো কলার, এগুলো কিন্তু আমরা কি হচ্ছে চিপস তৈরি করা শুরু হইতেছে। যার ফলে আমরা কিন্তু সারা বছর একটা ফলের যে স্বাদ, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা পেয়ে যাচ্ছি, এবং এটা কিন্তু আমরা পাবো। জানিয়ে mango পড়াচ্ছে যে mango tops the list in terms of area and occupies third position in production among the fruits grown in Bangladesh. এবং যেটা হলো বাংলাদেশে যে প্রোডাকশন হয় ম্যাঙ্গো, সেটা হলো 12.2 লাখ মেট্রিক টন বাংলাদেশে যে প্রোডাকশন হয়। এবং এটার অরিজিন হলো তোমার নেটিভ অরিজিন হচ্ছে সাউদার্ন এশিয়া, স্পেশালি বার্মা এন্ড ইস্টার্ন ইন্ডিয়া। It is spread early on to Malaya
Eastern Asia and Eastern Africa. And mangoes are introduced in California. কিন্তু এটা আবার ইন্ট্রোডিউসড হয়েছিল ক্যালিফোর্নিয়াতে, এটা হচ্ছে 1880 সালে। তারপরে দেখো যেটা বলি সেটা হলো তোমার যে বিশেষ করে ক্লাইমেট, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবকিছু ক্রপে ভালো হয় খারাপ হয় এটা একটা মাত্র কারণ, আই মিন অনেকগুলো কারণ আছে, তার ভিতর ক্লাইমেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে ম্যাঙ্গোজ বেসিক্যালি রিকোয়ার্স এ ফ্রস্ট ফ্রি ক্লাইমেট। আই মিন যেমন এখন প্রচন্ড শীত হচ্ছে, যেমন এই শীতকালে ফল হচ্ছে না কেন? দ্যাট মিনস শীতকালে ফলটা হয় না, এই কারণে হয় না যে শীতকাল তারা পছন্দ করে না, বা শীতকাল তাদের জন্য মানে আই মিন নট ভেরি সুইটেবল আই মিন কন্ডিশন। এখন ফ্লাওয়ার্স এন্ড স্মল ফ্রুট ক্যান বি কিল্ড ইফ টেম্পারেচার ড্রপ বিলো 40 ডিগ্রি ফারেনহাইট অথবা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি হয়, তাহলে দেখা গেল যে এটা হলো ড্রপ হয়ে যেতে পারে বা ফলটা পড়ে যাবে, আই মিন হবে না। আমরাই দেখো অনেক সময় আই মিন শীতে কিন্তু আমরা কুচকাই গেছি, ঠিক তেমনি ভাবে ফলেরও কিন্তু একটা লাইফ আছে, তাই না? কারণ এগুলো তো একটা মানে জীবন আছে এদের। সুতরাং এরাও কিন্তু এই অতীব শীতে এদের কন্ডিশনও ভালো থাকে না। তো তাই বলা হচ্ছে যে টেম্পারেচার সহ্য করতে পারে, কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস নিচে গেলে ইটস ভেরি ভেরি মাস প্রবলেম, এটা গাছও মারা যেতে পারে। Young trees may be seriously damaged if the tree crops below 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হয়, বাট ম্যাচিউর ট্রি হয় এরা অ্যাটলিস্ট সহ্য ক্ষমতা, তারা লিস্ট তারা দে ক্যান সার্ভাইভ। বাট 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি হয়, তাহলে যদি ছোট ছোট গাছ আছে তারা মারাই যাবে, কারণ তাদের সহ্য ক্ষমতা কম। আর বিশেষ করে যে বড় গাছগুলো একটু বেঁচে থাকার সম্ভাবনা আছে। এবং এরা পছন্দ করে যে ওয়ার্ম বা ড্রাই ওয়েদার এরা পছন্দ করে, এবং বিশেষ করে যে হিউমিড ওয়েদার, তাই বলে আবার হিউমিড যে ওয়েদার থাকে সেটা আর ভালো না। বিশেষ করে অ্যানথ্রাকনোস, তোমরা নাম শুনেছো কিনা জানি না, যে অ্যানথ্রাকনোস এর পরিমাণ বেশি হয়, বা ফ্রুট সেট মানে দ্যাট মিন্স ফলের পরিমাণও কম হয়। এবং বিশেষ করে ইট গ্রোজ সাকসেসফুলি ইন এরিয়াজ অফ 750 থেকে 875 মিলিমিটার উইথ লিটল অর নো ইরিগেশন। আই মিন তাদের একটু ইরিগেশন একটু প্রয়োজন হয়, এবং এর প্রি রিকুইজিট হলো সাকসেসফুলি গ্রো হওয়ার জন্য ম্যাঙ্গো ইজ দ্য অ্যাবসেন্স অফ রেইন ডিউরিং দ্য ফ্লাওয়ারিং পিরিয়ড। আই মিন অনেক সময় বা বিশেষ করে যখন ফুল আসে তখন যদি বৃষ্টি হয় তাহলে দ্যাট ইজ ভেরি ব্যাড, নট গুড। কারণ হলো এগুলো ফুলগুলো ধুয়ে যায়, ধুয়ে গেলে তার মানে কি ফুলগুলো শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে ফুল না থাকলে ফল হবে কেমন? আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে এইভাবে যে যখন যে টেম্পারেচার বা ফেভারেবল কন্ডিশন তখনই কিন্তু তাদের আই মিন প্রোডাকশনে যায়। ফুল ধরেছে এখন, কিন্তু দেখা গেল যে এই সময়টা ফুল নষ্ট হয়ে গেল, আবার দুদিন পরে যখন ফুল আসবে তা কিন্তু আসবে না, ফুল নষ্ট হয়ে গেল মানে এই বছরের জন্য শেষ। ঠিক আছে? The run at flowering not only washes away the pollen which is adversely affects fruit set, যেটা আমি বললাম আর কি, এটা পোলেন গ্রেনকে এটা নষ্ট করে না, এটা ফ্রুট সেটও এটা নষ্ট হয়ে যায়, আলটিমেটলি ফুল না থাকলে তো ফল হবেই না। বাট অলসো এনকারেজেস এ গ্রেটার ইনসিডেন্স অফ পেস্ট এন্ড ডিজিজ। এবং যেই হলো তোমার যদি ফল থেকেও থাকে, দেখা গেল যে ওই বছরে বা ওই সময় ডিফারেন্ট পেস্ট এন্ড ডিজিজ অ্যাটাক হবে এবং গাছে প্রচুর পরিমাণে হবে, এবং দেখা গেল যে এত পরিমাণে পেস্টিসাইড মানে অ্যাপ্লিকেশন করতে হবে যে ফুড সেফটি বলে কথাটা থাকবে না, অথবা তুমি যদি অ্যাপ্লিকেশন না করো দেখা গেল তোমার প্রোডাকশন তুমি পাবা না। দ্যাট মিনস তুমি গাছে যে ইনভেস্ট করবা সেই ইনভেস্টমেন্ট মোটামুটি মানে খারাপের দিকে চলে যাবে। এখন একটু লিটল বিট আমাদের একটু মরফোলজিটা জানার দরকার, যে বিশেষ করে যে পাতাটা কিরকম, এর কত মানে গাছটা কতটুকু উঁচু হয়, হাইট হয়, বিশেষ করে 7 থেকে 30 মিটার মতো হাইট হয়। যদিও আমাদের দেশে এখন গাছের হাইট কিন্তু কমে যাচ্ছে কারণ কি আমরা বেসিক্যালি যে প্রপাগেশন করতেছি সেটা কোন ধরনের প্রপাগেশন করি বলতো? প্রপাগেশন সম্বন্ধে আইডিয়া আছে? স্যার অ্যাসেক্সুয়াল প্রপাগেশনটা বেশি হয় স্যার। আমরা এখন বেশি হয়, কিন্তু আমাদের বলে কিন্তু এসবগুলো কি হতো যে সেক্সুয়াল প্রপাগেশনে হতো। হয়তো একটা তুমি আম খেয়েছো, আমটা বীজটা ফেলে দিচ্ছ, ওখান থেকে গাছ হয়ে গেছে, এবং গাছটা কিন্তু দেখবা রাজশাহী চাপার দিকে কিন্তু এখনো কিন্তু বড় গাছ আছে, কিন্তু বাট এখন ক্রপ ল্যান্ড গুলো রিপ্লেসড বাই দি ফ্রুট অর্চার্ড, এটা জানো তো? রাজশাহী সাতক্ষীরা এসবগুলো ক্রপল্যান্ড যেগুলো আছে ধানের জমিগুলো সেগুলো ওরা ফলের বাগান করে ফেলতেছে, এবং সেগুলোতে কি করতেছে এই ধরো যে এসেক্সুয়াল প্রপাগেশন, দ্যাট মিনস গ্রাফটিং করে বা কাটিং করে যে পদ্ধতি যেটাতে হয়, যেমন ম্যাঙ্গোতে গ্রাফটিং হয়, হ্যাঁ, এবং মেইনলি ক্লেপ গ্রাফটিং হয়, এবং এটাতে হয় কি যেটা 1-2 বছরের মধ্যে ফল আসে, 2 বছর না হলে মিনিমাম 3 বছরের মধ্যে অবশ্যই ফল আসে। আর হলো যেটা হয় সেটা হলো গাছগুলো কি ছোট হয়, তাই না? কিন্তু আগে কিন্তু তা হতো না, আগে হলো যদি সেক্সুয়াল প্রপাগেশনের মাধ্যমে গাছ হতো, আই মিন সিডের মাধ্যমে, সেটা গাছগুলো বেশ বড় হতো। কিন্তু সমস্যাটা কোথায় বলতো? সেক্সুয়াল প্রপাগেশন যদি যে গাছ হয় সেগুলোর কি সমস্যা?
স্যার, বলো, ফল আসতে অনেক সময় লাগে। ফল আসতে কত সময় লাগতে পারে বলতো? স্যার 12 থেকে 14 বছর। না 7 থেকে 8 বছর, 12 থেকে 14 না, 7 থেকে 8 বছর মোটামুটি সময় লাগে, ঠিক আছে? পুরোপুরি ম্যাচিউর না হওয়া পর্যন্ত স্যার ফল দেয় না। আসে না, এটা হ্যাঁ এটা এই আর কি বিষয়। দেখুন লিভটা কি হয়, তো লিভটা এভারগ্রিন হয়, ল্যান্সিওলেট হয় এন্ড স্মুথ স্পাইরালি অ্যারেঞ্জড অন দি ব্রাঞ্চেস। স্পাইরাল অ্যারেঞ্জ মানে কি, যে এই জায়গায় হচ্ছে এই জায়গায় হচ্ছে, দ্যাট মিন্স স্পাইরাল বুঝতো। হ্যাঁ, ধর যে আই মিন তোমার যদি আঙুলকে দেখায় তাহলে এখানে একটা হচ্ছে, এই পাশে এই জায়গায় আরেকটা পাশে হচ্ছে, এই জায়গায় একটা হচ্ছে, তারপর আরেকটা হচ্ছে, এরকম। এটাকে বলা স্পাইরাল। The massive leaves are deep green. এগুলো হচ্ছে ডিপ গ্রিন হয়। Newly leaves and newly leaves are pinkish and dropping এবং হলো 3 থেকে 4 ফ্লাশেস পারে। আর দেখা যায় 3 থেকে 4 বার সাধারণত অনেক সময় ফল আসে। এবং তোমরা এটাও জানো যে বিশেষ করে প্রতি বছরই কিন্তু আমরা গাছের ফল হারভেস্ট করার পরে বিশেষ করে রোগ জীবাণু যেগুলো আছে সেই ডালগুলো আমরা কেটে ফেলতে হয় বা পরিষ্কার করতে হয়, এবং তারপর হলো সারটা দিতে হয়। সারটা দিলেই কিন্তু নতুন নতুন ফ্লাশ করে, আই মিন নতুন নতুন পাতা হয়। যে এটা দেখতেছে নতুন নতুন পাতা, বড় গাছে কিন্তু সেটা হচ্ছে, এটা ইন্ডিকেটস যে খাবার পেয়েছে বা তাদের গাছের বৃদ্ধি ভালো হচ্ছে সেটা। এবং ইট টেক্স 9 থেকে 10 মাস সুইটেবল ফর ফুডিং, এবং সাধারণত 9 থেকে 10 মাস লাগে, বিশেষ করে এই যে নতুন নতুন যে ফ্লাশ আই মিন ডাল বের হচ্ছে সেটাতে। তারপর রুটটা কিরকম, বিশেষ করে এটা ডিপ রুট সিস্টেম আছে এবং বেশ লং হয়, বেশ নিচের দিকে যায়। এবং সেজন্য দেখবো যে কোথাও যদি কোনো রাস্তার ধারে আম গাছ থাকে, দেখবা যে রাস্তাটাই কিন্তু একটু ফেটে যাচ্ছে, ফেটে যায়। কারণ কি, রুটটা নিচের দিক দিয়ে এসে পরে ওই আই মিন পাশে এসে দেখা গেল যে রাস্তার উপরে উঠে গেছে, এবং তখন দেখা যায় রাস্তাটা ফেটে গেছে। সেজন্য সাধারণত আমরা যেটা করি কি, আমরা খুবই সচেতন এখন হয়ে গেছি, সজাগ হয়ে গেছি, যে কি করি, যে বাড়ির পাশে জায়গা পাইলেই কি হইতেছে, আম গাছ লাগাইছে, জাম গাছ লাগাইছে, কাঁঠাল গাছ লাগাই ফেলতেছে। খুবই ভালো একটা কারণ হলো রুফটপ গার্ডেনিং গুলো, সেটা হলো হর্টিকালচার। তোমার বাড়ির পাশের বাগান গুলো কিচেন গার্ডেন কে বলো, তোমার হোম গার্ডেন বলো, সব হর্টিকালচার। কিন্তু আমাদের একটু মনে হয় সচেতনতা আর একটু বৃদ্ধি করার দরকার, যে কিভাবে এটা করা উচিত। যেমন আমি আমার বাসার সামনে একজনকে দেখলাম যে আম গাছ লাগালো, কিন্তু আম গাছটা এখন তো 10 ফিট বা 10 মিটার, মানে মনে হচ্ছে যে কত না দূরে দূরে, কিন্তু বেসিক্যালি গাছটা যখন বড় হয়ে যাবে তখন তো ওই 10 মিটার কিন্তু 10 মিটার না, তখন কিন্তু মনে হয় যে আহারে গাছটা মনে হয় ঘন ঘন লাগানো হয়ে গেছে। সেজন্য আমাদের মনে হয় একটু লং টার্ম চিন্তা থাকা উচিত, এবং সময় দেওয়া, আই মিন নিড টু থিঙ্ক ফর ফিউচার, যে গাছটা বড় হলে কেমন হতে পারে সেইভাবে লাগানো উচিত। আর আবারও বলতেছি, মনে হয় সেদিনও মনে হয় বলেছি যে আমরা রুফটপ গার্ডেনিং করতেছি, যেটা অনেকেই হইতেছে প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, এমনটা যেন না হয়। তোমার ছাদ পরিষ্কার রাখতে হবে, তুমি পাশের মানে বাগান যে করতেছো বা বাড়ির পাশে যে বাগান করতেছো সেটা একটু খেয়াল রাখতে হবে, যে এই আম গাছ লাগাবা না, জাম গাছ লাগাবা না, বাঁশঝাড় করবা, সেটা তোমাকে একটু চিন্তা করে করতে হবে। যে যেন আমার বাড়ির কোনো ক্ষতি না করে, তাহলে দেখবা কি এগুলো সাস্টেইন করবে। যে কোনো কিছু সাস্টেনেবল ইম্পর্টেন্ট। যেমন তোমাদের আমি ক্লাসে বলেছিলাম, আমি সরি যে আবার ওই কথাটা রিপিট হচ্ছে, যে তোমাদের স্যাররা হলো ফুড ইঞ্জিনিয়ার, তারপর এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, হর্টিকালচার বাদ দিয়েছে। হর্টিকালচার বাদ দিয়ে ইঞ্জিনিয়ার মেকানাইজেশন কোথায় করবা বলো তো আমাকে? মেকানাইজেশন যদি যায় কোথায় করবা? যেমন ধান কাটার হারভেস্টার আছে, দ্যাট ইজ ভেরি ফাইন, কিন্তু বেসিক্যালি যে ড্রিপ ইরিগেশন বলো, আরো কিছু যে উইডিং বলো বা এটা সেটা বলো, মেকানাইজেশন কোথায় যাবে? এগুলো যাবে হর্টিকালচার ক্রপে। হর্টিকালচার সংজ্ঞায় পড়াইছিলাম, সংজ্ঞা কি পড়াইছিলাম, এটা ইন্টেন্সিভলি কেয়ার দরকার হয়, তাই না? ইন্টেন্সিভলি কেয়ার দরকার হয়, তার মানে দ্যাট মিনস সব ক্ষেত্রে এখানে মেকানাইজেশন যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের আরো লাভজনক হবে। এবং সরকার কিন্তু সেজন্যই কিন্তু মেকানাইজেশন চলে আসতেছে, কারণ এখন লেবার কস্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কিন্তু উই নিড টু থিঙ্ক, মানে আমরা আমাদের সমস্যা হচ্ছে আমরা নিউট্রাল না। হ্যাঁ, আমি নিজেও নিউট্রাল না, কেউ নিউট্রাল না, হয়তো কোনো না কোনো সাপোর্ট পাইছে বা কোনো কোনো সমস্যা আছে হয়তো, বা সেজন্য আমরা কোয়ালিটিকে কম্প্রোমাইজ করতেছি, যেটা আমাদের মানে অধঃপতনের জন্য একটা বড় কারণ। তোমাদের সিলেবাসের ক্ষেত্রেও সে একটা অধঃপতন ঘটেছে, সেটা হলো কোর্স, কোন কোর্স রিয়েলি নিতে হবে আর কোন কোর্স রিয়েলি নিতে হবে না, এটা মানুষের মুখ দেখে কোর্স নিয়েছে। এটা হলো মানুষের হলো তোমার কোয়ালিটি দেখে তোমাদের কোর্স মানে নেই। সো তোমরা তোমাদের স্যারদের বলতে পারো, নো প্রবলেম, ভয়ের কোনো কারণ নাই। এনিওয়ে, তারপর হলো হাইলি ক্রস পলিনেটেড প্লান্ট, পলিনেশন বাই ইনসেক্টস এন্ড এয়ার। এবং এটা হলো বিশেষ করে আমরা দেখছি যে ইনফ্লোরেসেন্স এগুলো দেখতেছে, এগুলো হচ্ছে ক্রস পলিনেশন। এবং তোমরা দেখো প্রচুর পরিমাণে ফুল, তাই না? কিন্তু তোমরা মজার বিষয় জানো কিনা, এখানে আসলে ফুলের ফল ধরবে তো ফিমেল ফ্লাওয়ারে, তাই না? নাকি ঠিক কিনা সুফুল?
এবং সেটা কি হয়, এখানে কিন্তু মেল ফ্লাওয়ার আছে, এটাকে দেখা যাচ্ছে, কার্সরটা কি দেখা যাচ্ছে? এটা মেল ফ্লাওয়ার আছে, ফিমেল ফ্লাওয়ার আছে, হ্যাঁ, এবং বিশেষ করে হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার আছে, হ্যাঁ, কিন্তু ফিমেল ফ্লাওয়ারের পার্সেন্টেজ কিন্তু খুবই কম, আই মিন বড় জোর 5 থেকে 10%। যদিও তার ভ্যারাইটি অনুসারে এটা নির্ভর করে, যেমন আম্রপলিতে তোমার যে ফিমেল ফ্লাওয়ারের পার্সেন্টেজ হয় 20%, কিন্তু অন দি আদার হ্যান্ড আদার্স ফ্লাওয়ার্স যে ডিফারেন্ট ভ্যারাইটিজে মানে ফিমেল ফ্লাওয়ার হলো তোমার মোটামুটি 10% বা 5% এরকম। এখন পলিনেশন হয় কি ইনসেক্টের দ্বারা, এয়ারের দ্বারা হয়, এবং বিশেষ করে সুইটেবল ব্রাঞ্চ এন্ড পিরামিড শেপে, যেটা হচ্ছে মাঘ ফাল্গুন মাসে, এই সময় কিন্তু ফুল টুল আসে, তাই না? এবং এই ফুলগুলো দেখা যায় 10 থেকে মানে 60 সেন্টিমিটার লম্বা হচ্ছে, এবং এই একটা ইনফ্লোরেসেন্সেই কিন্তু 5,000 থেকে 6,000টা কিন্তু ফুল হচ্ছে। এবং দ্যাট মিনস কি, দেখো প্রত্যেকটা ইনফ্লোরেসেন্সে পুরোটা মিলে একটা ইনফ্লোরেসেন্স, এখানে 5 থেকে 6,000 ফুল হয়, যেখানে 5 থেকে 10% কিন্তু ফিমেল ফ্লাওয়ার। Cultivation key, mangoes will grow in almost any well-drained soil, whether sandy, loamy soil, clay soil, but avoid heavy wet soil. pH কি করে 5 থেকে 7.5 এর মধ্যে এটা প্রিফার করে, and they are somewhat tolerant of alkalinity, and for good growth mangoes need a deep soil to accommodate their extensive root system. তাদের root systemটা হলো, I mean এটা মানে মানে এটা খুবই প্রয়োজন, কারণ হলো গাছের যে গ্রোথ বা মানে গাছের যে মানে I mean ব্রাঞ্চ, সে অনুসারে রুট সিস্টেমটা হেভি হওয়ার দরকার, এবং আল্লাহ তাআলা ভাবে তৈরি করেছেন, যার যেমন আমরা যেমন 2 পা দিয়ে দাঁড়াতে পারি, অনেক কিছু পশু পাখি আছে হয়তো অনেকটা 1 পায়ে আছে, কারণ লাগছে 4 পা, ঠিক তেমনি হবে কোন গাছের কেমন রুট সিস্টেম হওয়া লাগবে সেই ডিপেন্ডস। হ্যাঁ, যাক, ল্যান্ড প্রিপারেশন এটা হলো, আমরা তো সব ক্ষেত্রে ক্রপ যখন পড়াবো, এটা ভালো করে জমি চাষ হতে হবে, কোনো যদি তোমার ঘাস থাকে, আগাছা থাকে, পাথর থাকে, এগুলো অবশ্যই এটা রিমুভ করতে হবে, তাই না? এবং বিশেষ করে যদি কোনো সয়েল যদি অ্যাসিডিক থাকে, সেক্ষেত্রে অ্যাসিড হলে আমরা কি দেবো, মানে সারের দিকে নিয়ে যেতে হবে, নিউট্রাল দিকে নিয়ে যেতে হবে, তাহলে কি হতো, আমরা লাইম দেবো, তাই না? সে কথাটা এখানে বলা হচ্ছে। প্রপাগেশনের কথা চলে আসে, আমরা তুমি একজনকে যেন বলেছে যে আমরা প্রপাগেশন 2 ভাবে করি, একটা হলো সেক্সুয়াল আর একটা কি এসেক্সুয়াল। দ্যাট মিন্স সিড দ্বারা যে প্রপাগেশন হয় সেটা হলো যে মানে সেক্সুয়াল প্রপাগেশন, আর একটা ভেজিটেটিভ পার্ট দিয়ে যেটা করি সেটা হলো কি বলা হয়, এসেক্সুয়াল প্রপাগেশন। এবং তোমরা প্র্যাকটিক্যালে মনে হয় প্র্যাকটিক্যাল কাজ তোমাদের আবু সালে। জি স্যার, হচ্ছে। প্র্যাকটিক্যাল ক্লাস তোমরা জানো যে হলো গ্রাফটিং, তোমাদের পড়িয়ে ফেলেছে, তাহলে গ্রাফটিং বিভিন্ন ধরনের গ্রাফটিং আছে, ক্লেপ গ্রাফটিং, ভিনিয়ার গ্রাফটিং, টাং গ্রাফটিং, আরো অনেক ধরনের গ্রাফটিং আছে, তাই না? এদের ভিতরে বেসিক্যালি ক্লেপ গ্রাফটিংটা সাকসেস রেটে বেশি, প্লাস ক্লেপ গ্রাফটিংটা আরেকটা কি সুবিধা আছে বলতো, খুবই সহজ। তোমরা জানো ক্লেপ গ্রাফটিং কিভাবে করতে হয়? স্যার কাটিং পড়াইছে স্যার, গ্রাফটিং পড়ায়নি। গ্রাফটিং পড়ায়নি না, তাহলে যাক গ্রাফটিং হয়তো পড়াবে। তো ক্লেপ গ্রাফটিং হলো খুবই সহজ, এবং এটা হলো মানে সাকসেস রেট বেশি, সেজন্য মানুষজন কিন্তু ক্লেপ গ্রাফটিংটা বেশি ফলো করতেছে। এবং দেখো হর্টিকালচার কেন বলতেছি, তোমাদের যদি তুমি কমার্শিয়ালি কোনো চিন্তা করো, হর্টিকালচার একটা ক্ষুদ্র একটা পার্ট নার্সারি। এই তোমরা জানো কিনা, বা তোমাদের এলাকায় হয়তো কেউ না কেউ হয়তো একজনকে পাবা যে নার্সারি করে মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে, নার্সারি করে কোটিপতি হয়ে যাচ্ছে। সেজন্য বলতেছি আমি, মানে তোমাদের 1 বছরে পড়া হর্টিকালচার, যদি আরো 2-1 বছর পড়া উচিত, কারণ এই আলটিমেটলি এইসব ক্রপের উপরে তো তোমাদের হলো এই ইমপ্লিমেন্টেশন গুলো আসবে। তোমরা আমরা অল্প অল্প পড়তেছি, এই পড়াটা কি হবে আইডিয়া, আই মিন ব্রেন স্টর্মিং এর জন্য, বা ভবিষ্যতে তোমার এটা মোটিভেট করবে, বা ভবিষ্যতে তোমার তোমার মানে চোখ খুলে দিবে বা মন খুলে দিবে যে কোন কোন লাইনে আমি যেতে পারি। ফর এক্সাম্পল, একটা ছেলে বা একটা মেয়ে নার্সারি করে ফেলেছে, নার্সারি করে বিশাল সে কোটিপতি হয়ে গেছে, এবং দেখা গেল সে নার্সারির আন্ডারে 50 জন, 60 জন বা 100 জন পরিশ্রম করতেছে। তার মানে কি, সে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করে দিল, এবং সে নিজেও কিন্তু তার ভালো লাগবে, এবং গাছগাছালি নিয়ে আছে সে তার ভালো থাকবে, ঠিক আছে? এটা একটা বিষয়। হর্টিকালচারে এত কম্পোনেন্ট আছে যে এটা শুধু মানে এটা কমার্শিয়াল পারপাস বলো, যে কোনো পারপাস বলো, ইটস ভেরি ফাইন, যে নিউট্রিশনাল সিকিউরিটি বলো, বা যা বলো, সবকিছুতে হর্টিকালচার যায়, হর্টিকালচার খায়। প্রসেসিং বলো, তোমার মানে পোস্ট হারভেস্ট বলো, তোমার হলো যে কোনো কিছু বলো, ইট গোজ ভেরি ওয়েল। এখন যে গ্রাফটিং এর কথা বলা হচ্ছে, এপ্রিল থেকে সেপ্টেম্বরের কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে এই সময়টা? এই সময়টা সাধারণত শীত থাকে না। তাছাড়া কিন্তু তার মানে কি, এখানে আমরা যদি মনে করো যে এপ্রিল থেকে সেপ্টেম্বর এটা বলা হয়েছে, এটা আমাদের দেশের কথা চিন্তা করে কিন্তু বলা হয়েছে। তো এপ্রিল থেকে সেপ্টেম্বর দেখতে পাচ্ছ লেখাটা? এখন এই কথাটা বলা হচ্ছে বিশেষ করে এই সময়ের সাথে একটু কিছুটা হলো ঠান্ডা থাকে না,
কিন্তু তাছাড়া মনে করো আমি শীতকালে এখন করতে চাই, সেটাও কিন্তু সম্ভব। কি হবে, আমি যদি গ্রিন হাউসে করি বা কোনো পলিটাইলে করি, আমরা যদি কোনো টেম্পারেচার মেনটেন করতে পারি, দেন ইট ইজ পসিবল। প্লান্টিং সিস্টেম, ডিফারেন্ট প্লান্টিং সিস্টেম আছে। এটা আমাদের মানে যেমন আমরা ফোর্থে পড়াই, এবং এটা প্লান্টিং সিস্টেম আমাদের 7-8টা ক্লাস হয়। কিন্তু তোমাদের ধরো যে এই কয়েক মিনিটে আমাকে শেষ করতে হবে, সেটা হলো স্কয়ার, রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, হেক্সাগোনাল, ডিফারেন্ট সিস্টেম আছে। আমরা সাধারণত স্কয়ার করি অথবা হেক্সাগোনাল করি, তবে স্কয়ারটা সিম্পল এবং ইজি, সেই জন্য আমরা সাধারণত এই পদ্ধতিটা ফলো করি। হেক্সাগোনাল করলে হয় কি 15% প্লান্ট আরো বেশি লাগানো যায়। এটা প্লান্টিং ডিসটেন্স আমরা যদি লাগাই, সেটা 10 মিটার হতে পারে বা 12 মিটার হতে পারে, ডিপেন্ডস অন দ্য ভ্যারাইটি। কিন্তু আবার ডিপেন্ডস অন দ্য ভ্যারাইটি, আবার সয়েল ফার্টিলিটি বা জেনারেল গ্রোয়িং কন্ডিশন ইন দি এরিয়া, ওই এরিয়াতে কেমন হচ্ছে, এর ব্রাঞ্চ কেমন হচ্ছে, সেসব ভিত্তি করে। ইরিগেশন কি হয়, ইরিগেশন শুড স্টার্ট when the weather warms, আর irrigation may be discontinued when the rains are sufficient to maintain soil moisture. The need for irrigation will arise earlier during the drier part of the year from November to April, lesser in summer. Besides, this watering is given to initiate a new bloom and growth cycle. That means irrigation, বিশেষ করে কিছু কিছু নিউ ব্লম বা মানে এই সময় মানে ইরিগেশন এটা দেওয়ার দরকার আছে বা প্রয়োজন আছে। তারপরে বিশেষ করে ক্রপ প্রোডাকশন যখন পড়াবে, তোমাদের সবসময় মনে রাখবা যে যখন যে কোনো জায়গায় সার দিচ্ছে, সার দেওয়ার পর পরই সাধারণত ইরিগেশনটা দিতে হয়। কেন দিতে হয়, যে তোমার দিতে হয় এই কারণে যে আমরা যেমন ভাত খাই, তাই না, এটা কি চাল রান্না করে খাই, তাই না? তার মানে কি আমাদের অ্যাভেলেবল ফর্মে আমরা চাল যেভাবে মানে হলে আমরা হজম করতে পারবো বা খেতে পারবো, অ্যাভেলেবল হবে ফর মাই বডি, সেটাই কিন্তু আমরা খাই। ঠিক তেমনি হয় গাছের খাবার, এটা আমরা যে স্বাদ দিচ্ছি, যে সেই ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ বলো, যাই বলো খাবার দিচ্ছি, কিন্তু এটাও তো অ্যাভেলেবল হতে হলে পানি অবশ্যই লাগে। তো সেজন্য মনে রাখবা যে এটা কমন সেন্স একেবারে, যে ফার্টিলাইজার দেওয়ার পর পরে আমাদের হলো ইরিগেশন দেওয়া লাগবে। এবং আমরা কি কি দিতে পারি, ফার্মইয়ার্ড ম্যানুর দিতে পারি, অথবা কম্পোস্ট দিতে পারি বা ভার্মি কম্পোস্ট দিতে পারি, ঠিক আছে। এবং 10 থেকে 15 কেজি থেকে শুরু করে 40-50 কেজি আছে একটা, যদি এটা যদি অ্যাবভ 20 ইয়ার্স হয়। কিন্তু এটা মনে রাখো, এটা একটা বাড়ির একটা রিকমেন্ডেড ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড আছে, এখানে এটা দেওয়া আছে। কিন্তু এখন কিন্তু দেখা গেল যে গাছপালা কিন্তু বিশেষ গ্রাফটিং এর মাধ্যমে যেগুলো হয়, এই যে 2 বছর থেকে যে ফল দেওয়া শুরু করে, 2 বছর বা 3 বছর থেকে, এটা আলটিমেটলি 10 বছর পর্যন্ত যায় ভালো। তারপরে কিন্তু আবার কার্ভ কিন্তু আবার নিচের দিকে চলে আসে, মানে ফলন কম হয়। সেই জন্য সাধারণত রিজুভেলাইজেশন করে। তোমরা যদি রাজশাহী বা সাতক্ষীরার দিকে যাও, দেখবা যে গাছের মাথা সহ একেবারে কেটে দিয়েছে। বা আমাদের জামপ্লাজন সেন্টার যদি যাও, হর্টিকালচারের জামপ্লাজন সেন্টার আছে, দেখবা যে গাছের মাথা কাটা আছে। এবং দেখবা মাছের মাথা কাটলে পরে কি হচ্ছে, ওখান থেকে আবার নতুন নতুন শুট বেরোচ্ছে। তার মানে কি নতুন আবার ইয়াং হয়ে যাচ্ছে। ইয়াং হলে তাহলে কি ফলটা আবার বেশি করতে হবে। সেজন্য সাধারণত এটা করতে হয়। তো মনে রাখতে হবে যে এটা সব গাছে করতে হয় না। কারণ একটা গাছ মনে করো জমি 100টা গাছ আছে, তাহলে ওই সব গাছ যদি করে ফেলো, তাহলে কোনো গাছ থেকে ফল আসবে না 2-1 বছর, সেটা তো ঠিক না। সেজন্য মানে 50% করতে হয়। পরের বছর হয়তো বা ওইটা যাতে যখন ফল আসবে, তখন হয়তো বা পুরাতন গাছগুলোকে আবার রিজুভেনাইজেশন করতে পারো। এনিওয়ে, ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, জিপসাম, জিঙ্ক সালফেট এগুলো দিতে হয়। ইউরিয়া দেখো যে 250 গ্রাম থেকে শুরু করে মানে নির্ভর করে 1 কেজি বা 1.5 কেজি এরকম দিতে হয়। টিএসপি এরকম, প্লাস হলো মিউরেট অফ পটাশ, জিপসাম, আর হলো জিঙ্ক সালফেট। কিন্তু এটা কোন সময় দিতে হয়, এই জিনিসটা যেখানে লেখা আছে, এটা হলো তোমার হলো তোমার বাড়ি কৃষি প্রজেক্ট একটা হাত বই, ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড। এখানে যেটা লেখা আছে যে বিফোর প্লান্টিং রিকমেন্ডেড কাউডাং, ফসফরাস, সালফার, জিঙ্ক এন্ড বোরন শুড বি অ্যাপ্লাইড ইন পিট অ্যাজ বেসাল ডোজ 15 থেকে 20 দিন আগে। বিশেষ করে আমরা যে কাউডাং গুলো বা অন্য কিছুগুলো, এগুলো আমরা আগেই দিই। বিশেষ করে অর্গানিক যে ফার্টিলাইজার কেন আগে দিই, এগুলো খাদ্য অ্যাভেলেবল হতে সময় লাগে, সেজন্য এগুলো আমরা অবশ্যই এটা আগে দিতে হবে, ঠিক আছে। আর তারপরে এই পিটে এই সারগুলো আমাদের দিতে হবে, যাতে নাকি এইগুলো খাবার পায়। এরপরে যখন গাছ যখন বড় হয়, তখন সেটা কিন্তু যেটা 2 টাইমস আমাদের মানে ফার্টিলাইজার দিতে হয়, ঠিক আছে। একটা হলো জুন জুলাই দিকে, দ্যাট মিনস হারভেস্ট করার পরে দিতে হয়। আর একটা হচ্ছে রেস্ট সেপ্টেম্বর অক্টোবর দিকে দিতে হয়। তাহলে কি হয়, যে ইয়াং এন্ড হলো ওল্ড অর্চার্ডের ক্ষেত্রে, মানে যে একটা গাছগুলো বড় আছে সেই গাছগুলোতে, এবং এতে কি হয়, নতুন নতুন ফ্লাশ মানে লিফ বের হয়। এবং সেটাতে কি করতে হবে, পানি দিতে হবে। আমি সবসময় বলেছি যে এই সার দেওয়ার পরেই ইরিগেশন দিতে হবে, ওকে। তারপরে যেটা করতে হবে সেটা হলো যে ফার্টিলাইজার, তাহলে এখানে বলাই আছে যে জুন জুলাই থেকে, আর একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর থেকে দিতে হবে। The manure and fertilizer should be applied by applying the soil around the plant up to the area shaded by the plant at noon. তোমরা এটা জানো কিনা যে
যে বিশেষ করে আম গাছে বা কাঁঠাল গাছে যে গাছেই হোক, মানে একটা গর্ত করে চারিপাশে এটা হলো দিতে হয়। এটা থেকে তোমরা জানো, মানে শেড ছায়া যতদূর পড়ে, মানে ক্যানোপি, সেই দূর থেকে তোমার হলো একটা চারিদিকে মানে মানে জাস্ট রিং করে তারপর ওখানে সার দিতে হয়। কেন দিতে হয় জানো? মানে গাছ থেকে দূরে কেন দিতে হয় বলো তো? শফিউল বলতে পারবা কেন দিতে হয়? না স্যার, রিং করে তারপরে জুবাইর বলতে পারবা? জুবাইর আছে নাকি? বলতে পারবা না? আচ্ছা, নাসরিন বলতে পারবা? নাসরিন আছে নাকি? নাসরিন কি অ্যাবসেন্ট? তাহলে অ্যাবসেন্ট করবো? নাসরিন অ্যাবসেন্ট, হ্যাঁ। আচ্ছা, তারপর মার্জানা আছে নাকি? না, বলবা যে একটা যে কোনো গাছের দিকে গর্ত করে তারপর সার দিতে হয়। কেন দিতে হয় আম গাছে? স্যার যাতে সরাসরি রুট না গিয়ে একটু দূরে যায়। তোমার লাভটা কি, সুবিধা কি? স্যার বলতে পারবো না। কেউ আছে নাকি এরকম কেউ বলতে পারবে? মোহাম্মদ, সাইম বলতে পারবা? সাদিকা, দেখছো কি হয় দেয়? এভাবে দেখছো কখনো সাত দেয় যায় এভাবে? জি স্যার। রুট গুলো স্যার চতুর্দিকে এরকম ছড়ানো থাকে, যার ফলে আমরা রিং করে দিতেছি যারা সব জায়গাতে সমানভাবে সারটা যায়। গুড, এক্সেলেন্ট। এটাই বলছি, এটাই হলো কারণ। কারণ হলো এর যে রুট, আমরা কি দিয়ে খাই? মুখ দিয়ে খাই, তাই না? আম গাছ, ওর মুখটা কি? ওর মুখটা হচ্ছে রুট। সে রুট দিয়ে যে খাবে, চারিপাশে যে 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 গর্ত করে দেয়, ওই জায়গায় যে খাবারটা যখন অ্যাভেলেবল হয়, মনে করবো আমরা যে সেই সার দিই, যে কোনো সার দিই না কেন, তারপর তো পানি দিব। পানি দিলে এটা কি অ্যাভেলেবল যে হবে, তখন তার শিকড় দিয়ে সে গাছটা খেতে পারবে। ঠিক আছে? এটার নিয়ম কি, যে জাস্ট 12টার সময় যে শ্যাডো পড়ে, তার মানে ওই শ্যাডো থেকে বুঝে নিতে হবে যে তার এরিয়া হলো ওই ওই পর্যন্ত। সেই রিং করে, সেই বরাবর রিং করে তারপরে হলো এইভাবে করে আমাদের সার দিতে হয়। ঠিক আছে? গ্রেট। নেক্সট হলো প্রুনিং। বিশেষ করে হেলদি ট্রি যদি হয়, requires little pruning. Weak এবং disease attached branches should be removed at the end of rainy season. এবং although pruning to stimulate new growth promotes uniform annual bearing. দুই ধরনের কাজ করতে হয়। প্রুনিং হলো দুই ধরনের কাজ করে। অনেক সময় দেখবো অনেক গাছ হলো তোমার অল্টারনেট বিয়ারিং হয়। এই বছরে ফল দেয়, আরেক বছরে ফল দেয় না। এটাকে বলা হয় অল্টারনেট বিয়ারিং। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আমরা যদি কি করতে পারি, যে দেখো যে কিছু যদি মানে যেগুলো মরা পুরাতন ডালপালা আছে, ওইগুলো যদি কেটে ফেলি, তাহলে নতুন নতুন ফ্লাশ হয়, মানে পাতা হবে, সেখানে তাহলে ফল ধরার সম্ভাবনা আছে পরের বছরেই। আবার অনেক সময় যদি হেভি ব্লুম হয়, সেগুলো পাতলা করে দিতে হবে। যেমন আমাদের জাস্ট সিম্পলি একটু উদাহরণ দিই, তোমরা অন্য নিও না, যে গরু বা ছাগল, আমি ছাগলের যদি কথা বলি, গরু তো সাধারণত একটাই বাচ্চা হয়, তো ছাগল অনেক সময় দেখবা যে 3টা 4টা বা 5টা 6টা বাচ্চা হয়, তখন তাহলে কি হয়, সেটা কিন্তু মা কিন্তু উইক হয়ে যায়। সেজন্য গাছও কিন্তু যখন যা যা ফল দেখা তার থেকে যদি বেশি ফল দেয়, সে উইক হয়ে যাবে, কারণ তার খাবার সব শেষ হয়ে যাবে। ফলে যে নেক্সট যে সে খাবার দিবে বা ফল দিবে, সেটা তার ক্ষমতা থাকে না। সেজন্য কি হয়, রেস্ট নেয় সে বছরে, পরের বছরে আবার ফল দেয়। সেটাকে কি বলা হয়? অল্টারনেট বেয়ারিং। সেটাকে কি বলা হয়? অল্টারনেট বেয়ারিং। সেজন্য কি করতে হবে, যেটা করতে হবে, প্রুনিং করতে হবে। প্রুনিং করলে হবে কি, যে একটা হলো ডালপালার কথা বলতেছি, আবার যে ফুল বেশি যদি ধরে বা ফলও যদি বেশি পরিমাণে আসে, তাহলে সেক্ষেত্রে একটু পাতলা করে দিতে হবে। তাহলে কি হলো, যে পরিমাণ খাবারটা খাওয়ার কথা বা নেয়ার কথা গাছ থেকে, সেটা নিবে না। তাহলে কি হলো, গাছটা কিছুটা হলেও শক্তিশালী থাকলো, তাহলে পরের বছরে সে ফলটা দিবে। এবং এটা করে কিন্তু অনেক সময় অল্টারনেট বিয়ারিং এটা রিমুভ করা যায় বা অ্যাভয়েড করা যায়। ওকে? তো পেস্ট এন্ড ডিজিজ, বিশেষ করে স্কেলি ইনসেক্ট, কে কিছু বলবা? মিলিবাগ, তারপর মাইটস, তারপর থ্রিপস আছে। এবং এইটার জন্য পেস্টের জন্য সাধারণত ম্যালাথিয়ন, যে মানে আমাদের দেশে যে ম্যালাথিয়ন অ্যাভেলেবল আছে, এবং এই ম্যালাথিয়নটা আমরা দিতে পারি। তাহলে ম্যালাথিয়নটা কি? এটা হলো ইনসেক্টিসাইড। এখানে লেখা আছে যে কত % দিতে হবে। ওকে? আর ডিজিজ যেগুলো আছে, স্যার বলো। স্যার মানে আম গাছটা তো আবার 1 বছর পরে ফল দেয়, 1 বছর টাইম নিয়েও স্যার মানে খাদ্য সংচয় করতে পারবে না ভালো? বুঝলাম না। মানে স্যার এই যে প্রুনিংটা যে আমরা করি, যদি আমরা অতিরিক্ত ফল আসে,
তাহলে মানে আপনি মানে এখানে যদি সঞ্চিত খাদ্য শেষ হয়ে যায় আবার পরের বছরে যে ফলটা আসবে সেটা তো আরো 1 বছর সময় নেবে। 1 বছর সময় কি যথেষ্ট না? 1 বছর তাই কি আসলে আসলে প্রথম কথা হলো দেখো আমার আমার চাকরি আছে। আমাকে যদি বলা হয় 6 মাস বসে খাও আর 6 মাস হলো মানে মানে এই হবে না। কিন্তু বেতন ধরো যে প্রায় ডাবল বা ডাবলের কাছাকাছি। তাহলে কি সেটা ভালো হবে? টেল মি। এটা কি ভালো জিনিস? না স্যার। সেজন্য তুমি একটা জমিতে আছে, তাই না? ধরো যে এই জমিতে কেউ ধান করতেছে, পাট করতেছে, গম করতেছে বা যাই কিছু কোনো সবজি করুক। যখন একটা কিছু হচ্ছে আর এই জমিটা টোটালি আনঅকুপাই, আই মিন মানে দেয়ার ইজ নো আউটপুট, তখন কি সেটা একজন কৃষক ভালোভাবে নিবে, ভালো করবে? ভালোভাবে নিবে না। সেজন্য সবসময় ফ্লোটা এরকম থাকতে হবে যে না, যে ফল পাইতে যায়। সেজন্য কিছু ওয়ে আছে, সেটা অল্টারনেট বিয়ারিং আছে, কিছু হরমোনের বিষয় আছে যে এগুলো দিলে সাধারণত ফল আসে। আরেকটা যেটা হলো অনেক সময় তোমার ওই বেশি তোমার আম আ ফল যদি বেশি ধরে, ফুল যদি বেশি ধরে এবং এটা যদি একটু প্রুনিং করে দেওয়া হয়, তাহলে হয় কি? কিছুটা হলে মিনিমাইজ হয়। তাহলে দেখা যায় পরের বছরে ফলটা হবে। হ্যাঁ? দ্যাট মিনস কিছু প্র্যাকটিস আছে যে প্র্যাকটিসের মাধ্যমে উই ক্যান গেট দি আ ফ্রুট এভরি ইয়ার। হ্যাঁ? মানে মানে জাস্ট দিস ইস দি ওয়ে। মানে উই হ্যাভ টু ফলো দ্যাট ওয়ে। ঠিক আছে? নেক্সট হলো ডিজিজ। ডিজিজটা প্রচুর পরিমাণে হয়। যেমন অ্যানথ্রাকনোজ হয়। এটা হলো গাছেও হয়, মানে পাতায় হয়। আবার ২ হলো ফলে হয়। স্টেমেন রট মানে স্টেমেন রটই হলো তোমার হলো ফলে বিশেষ করে হয়। মানে যে বোটাটা আছে, বোটাটার মাথায় হয়। তারপর ব্যাকটেরিয়াল স্পট, পাউডারি মিলডিউ, রেড রাস্ট, স্টেম ক্যানকার। আমি এই ডিজিজ গুলো আসলে ইন ডিটেইলস যাওয়ার ইচ্ছা নাই। কারণ হলো এত পড়ালে তো হবে না। সেই ক্ষেত্রে যে আমি জাস্ট কিছু মানে জাস্ট কিছু আইডিয়া দেওয়ার জন্য পড়াচ্ছি। দেখো এটা হলো তোমার কি কখন স্যার বলো? স্যার আমরা পুলিংটা কখন করতেছি? দেখা গেল যে ফুল আসার প্রথম দিকে যদি করি আর পরে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো স্যার আমার সম্পূর্ণ প্রোডাক্টটাই লস। সেক্ষেত্রে কি করণীয় বা কখন করলে ভালো হয়? আগেই বলেছি জাস্ট হলো ফল যখন হারভেস্ট করো তারপরে জুন জুলাই মাসের দিকে, ঠিক আছে? তুমি ফুল আসার আগে করবা কেন? ফুল আসার আগে করলে তুমি কি মানে চাইলেই কি তুমি একটা বাচ্চা পাবা নাকি? ইউ হ্যাভ টু গিভ সাম টাইম। না স্যার, আমি বলতেছি যে সাপোজ ফুল আসলো, ওই বছর আমার খুব বেশি ফুল আসলো, হুম। পরে আমি তো পুলিং করতেছি নাকি? ও না, ফুল মনে করো যে একটা মনে করো এই একটা আঙ্গুল, তাই না? এটা 5টা আঙ্গুল থাকার কথা, তাই না? কিন্তু এখানে 10টা আঙ্গুল হয়। তুমি বুঝতে পারছো এই বেশি ঘন হয়ে গেছে। তাহলে কি করো? এখানে মাঝখানেটা একটু রিমুভ করে দাও, মাঝখানটা রিমুভ করে দাও, মাঝখানটা রিমুভ করে দাও। প্রুনিং আর ট্রেনিং এর সংজ্ঞা জানো কিনা? তাহলে আমি একটু ভালো হতো। প্রুনিং আর ট্রেনিং এর পার্থক্য বুঝো? না স্যার। প্রুনিং জাস্ট প্রুনিং করো, দ্যাট মিনস টু কাট অর রিমুভ এনি ব্রাঞ্চেস অফ প্লান্ট পার্টস, ঠিক আছে? এবং সেই প্লান্ট পার্ট কিন্তু সেটা হয়তো লিফ হতে পারে, সেটা হলো ব্রাঞ্চ হতে পারে, সেটা ফুল হতে পারে, সেটা ফল হতে পারে। কিন্তু প্রুনিং আর ট্রেনিং এর পার্থক্য হলো কোয়ালিটির বিষয়। ট্রেনিং শুধু মানে ট্রেনিং মানে কি? বাচ্চাদের যেমন ট্রেনিং হয়, গাছেও তেমন তাই। ছোট কালে ট্রেনিং দেয় হয়। দ্যাট মিনস ছোট কালে গাছের ডালপালা যেটা তুমি রিমুভ করতেছো সেটাই তোমার ট্রেনিং। কিন্তু তোমার প্রুনিং যেটা হলো টু গেট দি গুড আউটপুট বা টু গেট দি গুড কোয়ালিটি প্রোডাকশন, ঠিক আছে? সেটা কিরকম গুড কোয়ালিটি কেমন হবে? মনে করো তুমি আম পেড়া, আম যদি একটা থোকায় যদি তোমার 10টা আম থাকে আর ওই থোকায় যদি তুমি 5টা আমকে অ্যালাউ করো, তাহলে কোনটা বড় হয় বলো তো? যেটা স্যার আর 5টা থাকে সেটা। অথবা তুমি বলো একটা বাজারে গেলা, তুমি ছোট ছোট আম দেখলা, মনে করো তুমি ফজলি আম চিনো বা আম্রপলি আম চিনো, ছোট ছোট আম দেখলা আর একটা একটু বড় দেখলা, তাহলে তুমি কোনটা কিনতে চাও বলো তো? স্যার বড়টা। বড়টা। দ্যাট মিনস কি হোয়াই ইউ ওয়ান্ট টু বাই দ্যাট মানে মানে লাস্ট টাইপ মানে মানে হলো ফ্রুট, কারণ হলো তুমি ধরেই নিয়েছো এটা হলো গুড কোয়ালিটি, ঠিক আছে? তাই না? সেই জন্য এটা আলটিমেটলি মার্কেটিং ও লস হয়ে যায়। মানে এটা ইটস এ লট অফ হিস্ট্রি, একটা লং চেইন আছে। মানে এই যে প্রুনিং এর কথা যে বলা হচ্ছে যে গুড কোয়ালিটি তোমার প্রোডাকশন হতে হবে, এটা সেটা হতে হবে, সেটা হলো এর একটা চেইন থাকে। আলটিমেটলি তুমি লাভ পাবা। কিন্তু সেই লাভটা যে তুমি বললা না যে 1 বছর যদি হয়ে যায় স্যার ওই পরিমাণ ফলন পায়, তাহলে কি হবে না? তুমি 1 বছর যে ফলন হবে 2 বছরের সমান হবে না, এটা হলো 1। 2 হলো যে কোয়ালিটি হবে, কোয়ালিটি ভালো হবে না। তখন আলটিমেটলি তুমি মার্কেটিং এ যেয়ে কিন্তু তুমি মার খেয়ে যাবা। মার্কেটিং তো একটা বিশাল চ্যাপ্টার, তুমি তো জানোই। সুতরাং এটাও কিন্তু একটা বিশাল ইতিহাস আছে। আই মিন বিশাল হিস্টরি আছে যে হাউ ইট মানে হ্যাপেন্ড। হুম? তো সেজন্য দেয়ার ইজ এ লট অফ থিংস। সেজন্য অপটিমাম যেকোনো জিনিস পাওয়া ভালো, মিনিমাম যেটা পাওয়া দরকার যে কি পরিমাণ একটা গাছ থেকে ফুল থাকার কথা বা ফল থাকার কথা সেটা যদি হয় সেটাই ভালো। খুব বেশি ভালো ভালো না, খুব কম ভালো ভালো না। ঠিক আছে? তোমার টার্গেট হবে অপটিমাম। যেন আমার 12 মাস চাকরি দরকার, 12 মাসই যেন থাকে, 12 মাসই যেন বেতন পাই, দ্যাট উইল বি দি বেস্ট।
হ্যাঁ, এটা মনে রাখবো সবসময়, তাহলে দ্যাট উইল বি ফাইন। এনিওয়ে, যে তোমরা অ্যানথ্রাকনোজ দেখো, এটা পাতায় হয়, আবার অনেক সময় হলো ফলেও হয়। অ্যানথ্রাকনোজ এই যে দেখো যে বিশেষ করে ব্ল্যাক স্পট তোমার দেখা যাচ্ছে, এবং মানে সেটা হলো ব্রাউন টু ব্ল্যাক স্পট দ্যাট এনলার্জ হয়ে যায়, এবং এটা আলটিমেটলি ড্রপ আউট হয়ে যায় লিভস ইন দি ড্রাই ওয়েদার। এখন যদি বলো যে পাতা ড্রপ আউট হয়ে গেল, পড়ে গেল, তাহলে ক্ষতি কোথায়? ক্ষতি কোথায় বলো তো? পাতা যদি ড্রপ আউট হয়ে যায় বা পড়ে যায়, তাহলে কি হবে? সমস্যা কি? খাদ্য তৈরি হবে। হুম, স্যার খাবার উৎপন্ন কম হবে, খাবার উৎপন্ন কম হবে বা খাদ্য তৈরি হবে না, কারণ যে ফটোসিনথেসিসের যে বিষয় আছে এখানে তো পাতা জড়িত। কারণ ওই যে কালো অংশটুকু দেখতেছো, সেই অংশটা কিন্তু পার্টিসিপেট করতেছে না টু প্রডিউস দ্য ফুড, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য প্রবলেম। কিন্তু ওইটা তো পার্টিসিপেট করলেই না ও ফুল এনার্জি পাবে, ফুল শক্তি পাবে, তাই না? কিন্তু সো মানে ইট ইজ অলসো দি প্রবলেম। এইটা দেখো হলো তোমার এই যে তোমার ম্যাচিউর হলো কি হয় অবস্থা, সেকেন্ড ডার্ক ব্রাউন অর ব্ল্যাক দিকে স্পটস অ্যাপিয়ার, ড্রপস ফ্রম ট্রিজ প্রিম্যাচুরলি, আগে হয়তো পড়ে যায়, ঠিক আছে? এইগুলো তোমার হলো তোমার হলো মানে তোমার হলো অ্যানথ্রাকনোজ ডিজিজ হয়, মানে এটা জাস্ট যেটা দেখতেছো অ্যানথ্রাকনোজ। আর এইরকমই তুমি যখন দেখবা যে হলো ফলের মানে বোটার গোড়ায় দেখবা, ওইটা হলো স্টেমেন রড, আমি হলো এর পরে আছে, ওইটা হলো স্টেমেন রড। এনিওয়ে, এটা যে অ্যানথ্রাকনোজ এটা যে রোগ, সেটা তুমি তাহলে কি দিবা? কার্বেন্ডাজিম বা ব্যাভিস্টিন। হ্যাঁ, কার্বেন্ডাজ গ্রুপে তোমার হলো ফাঞ্জিসাইড দিতে হবে, এবং 0.3% বা কপার ফাঞ্জিসাইড দিতে হবে, এটা যে 0.3% রিকমেন্ডেড। এবং এবং অনেক সময় এটা পোস্ট হারভেস্ট অবস্থায়, পোস্ট হারভেস্ট ডিজিজ মানে কি? তোমার হলো ফ্রুট হারভেস্ট করার পরে যেটা হলো, দ্যাট মিনস হারভেস্ট করার পর যেটা হয় সেটা হলো পোস্ট হারভেস্ট ডিজিজ। তো এই জন্য কি করতে হয়, যে ওই সময় যেটা করতে হবে কি দেখো, যে ডিপ ট্রিটমেন্ট অফ দ্য ফ্রুটস। হ্যাঁ, এটা হতে পারে কি কার্বেন্ডাজিম, সেক্ষেত্রে 0.05% দিয়ে করতে পারো, অথবা হট ওয়াটার তোমরা ট্রিটমেন্ট করতে পারো 55 ডিগ্রি বা 52 ডিগ্রি, যেখানে 52 ডিগ্রি কথা বলা হচ্ছে। অনেকে রিকমেন্ড করে 15 মিনিট, অনেকে রিকমেন্ড করে 5 মিনিটস। হ্যাঁ, কারণ এই 5 মিনিটস বা 15 মিনিট যায় বলো, এটা যদি তুমি করো মানে ডিপ ট্রিটমেন্ট, দ্যাট মিনস ফলকে চুবায় তুমি গরম পানিতে রেখে দিলে কি হয় জানো? রেখে দিলে এর মেকানিজমটা কি? ওর ভিতরে যে অর্গানিজম গুলো আছে, যে ফানজাই গুলো আছে বা ব্যাকটেরিয়া যাই থাকুক, ওইগুলো কি মারা যায়। মানে দ্যাট মিনস কিছু কিছু মানে তুমি পোস্ট হারভেস্ট ডিজিজ কেন বলতেছো, মানে যখন তুমি ফল হারভেস্ট করো তখন তো তুমি কি দেখছো, আম কি সুন্দর না, চকচক করতেছে, তকতক করতেছে। কিন্তু দেখা গেল যে 2-3 দিন 5 দিন পরে তোমার কি হতেছে, রোগ আস্তে আস্তে বাড়তেছে। কারণটা কি? ভিতরে তোমার অর্গানিজম ছিল, ডরমেন্ট কন্ডিশন ছিল, বা একদম মানে বিগিনিং স্টেজে ছিল। কিন্তু যদি তুমি ডিপ ট্রিটমেন্ট করো, তাহলে যেটা হবে তোমার ওই মানে বেশি মানে হট ওয়াটারের কারণে এটা ওই অর্গানিজম গুলো মারা যাওয়ার কারণে তোমার যে এই রোগগুলো যে দেখা যায় পরবর্তীতে, সেটাগুলো যে 4 দিন 5 দিন পর দেখা যাওয়ার কথা, সেই রোগগুলো আর হবে না। সেই জন্য আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট অনেক সময় দিই, অনেক সময় চুবাই নি, যে কার্বেন্ডাজিম দিয়ে আমরা চুবাই নি, তাহলে দেখা গেল যে অর্গানিজম গুলো মারা যায়। সে যে কোনোটা তুমি করতে পারো। এই যে দেখো যে স্টেমেন রড, দেখো এই যে বোটার দিকে এটা পচে যাচ্ছে, আমরা তো এটা খুবই কমনলি দেখি, তাই না? আমরা যখন ছোট কালে ছিলাম, তোমরা হয়তো এখন ছোট আম তো এভাবে খাও না, মারা হয়তো ছোট দেয়, সেটাই বা খাও বা কেটে দেয়। আমরা যখন খেতাম আম চুষে চুষে খেতাম, তোমরা জানো কিনা? এই যে আমরা এটা করে আমরা এইদিকে অথবা পিছনের দিকে আমরা ফুটা করে চুষে চুষে খাই। তোমরা কি কখনো কেউ খেয়েছো? জি স্যার। দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, এখন সে চুষে চুষে খেতাম, কিন্তু এখন আমরাও কম খাই, কারণ মনে করি যে সব কেটে কেটে দিয়ে সুন্দর করে দিয়ে, সব মা বা বোন আছে কষ্ট করে দিবে কেটে কেটে, তাহলে খাবো। আমরা তো সবসময় মানুষ এখন কষ্ট বেশি করে দিই, কষ্ট বেশি দেওয়া পছন্দ করি, সেটা আমি হোক তুমি হোক সবাই। দ্যাট ইজ দ্য প্রবলেম। যাই হোক, এইটারও যে মেন যে টার্গেট, সেটা হলো তোমার মানে যেটা করতে হবে কি, হট ওয়াটার ট্রিটমেন্ট করতে হবে, তাহলে দেখা গেল যে অর্গানিজম গুলো আছে সেগুলো মারা যাবে। তাহলে এই যে দেখা গেল যে 5 দিন পরে যে এই রোগগুলো যে মানে দেখা যাচ্ছে, সেই রোগগুলো হবে না। হুম, শুটি মোল্ড রোগ, এই যে দেখো যে শুটি মোল্ড, এই যে তোমার পাতায় প্রচুর পরিমাণে দেখা যায় ব্ল্যাক শুটি মোল্ড। হ্যাঁ, এই যে শুটি মোল্ড যে ডিজিজটা তুমি দেখতেছো, এটা তো কি সমস্যা, আলটিমেটলি ফটোসিনথেসিস হবে না, তখন মানে 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 প্লান্ট উইল নট গেট দ্য ফুড। সো দিস ইজ অলসো ভেরি ব্যাড। এখন যে ইনফেকশন ডিপেন্ডস অন দ্য হানিডিউ secretion of the insects that stick to the leaf surface and provide necessary medium for fungal growth. That means এটা one kind of secondary growth disease হয় আর কি। এটা যদি উদ্দেশ্য দুইটা হতে পারে, একটা হলো স্প্রে করতে পারো, সেটা হলো মেটাসিড করতে পারো,
অথবা ফাঞ্জিসাইড দিতে পারো, আর একটা করতে পারো কি প্রুনিং করতে পারো। এবং মজার বিষয় হলো কি, এটা ওই শুটি মল যদি দেখছো এক জায়গায় হচ্ছে, তখন আস্তে দেখা যায় সারা গাছে কিন্তু ছড়াই পড়তেছে। এবং চেষ্টা করো যখনই দেখবা তখনই কিন্তু আলটিমেটলি প্রুনিং করা যায় কিনা বা কোনোভাবে তোমার রিমুভ করা যায় কিনা সেটা করতে হবে। এবং তুমি যদি স্প্রে করো সেই স্প্রেটা হেভি জোরে করতে হবে, নাহলে কিন্তু তুমি যে যে মেটাসাইডের কথা বলা যায় বলো, সেই জিনিসটা কিন্তু কাজ হয় না। হ্যাঁ, তুমি করতেছো কিন্তু এই দেখো শুটি মোল্ড, দ্যাট মিনস যে তোমার ইট ইজ ভেরি মাচ মানে কি শক্ত হয়ে লেগে আছে, এটা কিন্তু সহজে যাবে না। সেজন্য কিন্তু স্প্রে করতে হবে খুব জোরে। নেক্সট হলো তোমার রেড রাস্ট। এই যে রেড রাস্ট আলটিমেটলি এই যে এটা দেখতেছে, এটা হেভি প্রচুর পরিমাণে দেখা যায়। দিস ইজ অলসো নট ভেরি গুড ফর দ্য প্লান্ট। হ্যাঁ, তারপরে রেড রাস্ট গেল, তারপরে হলো তোমার এই যে ফটোসিনথেসিস অ্যাক্টিভিটি বা ডিফ্লেশন হয়, এটা তো আমরা বুঝতেই পারছি সেটা মেকানিজমটা। এবং সালফার যে ফাঞ্জিসাইড এগুলো আমরা দিতে হবে, সালফার ডাস্ট বা বৌদ্ধ মিক্সার এগুলো আমরা করতে হবে আর কি। তারপরে ক্যান্সার, স্টেম ক্যান্সার যে একটা ডিজিজ, তোমরা দেখেছো অনেক সময় আমরা ছোটকালে বুঝতাম না যে গাছের এরকম এক কোণা এরকম হয়ে গেছে, যে এটাকে আসলে বলা হয় স্টেম ক্যান্সার। এবং এটাতে কিন্তু কি হচ্ছে, গাছের যে মাটি থেকে খাবার যাচ্ছে পাতায়, সেটা পাতা এটা কিন্তু যাওয়া বিঘ্ন করতেছে, আবার পাতা থেকে যে বিভিন্ন জায়গায় আসবে সেটাও কিন্তু বিঘ্ন করতেছে। আলটিমেটলি এটা কিন্তু হার্মফুল মনে হচ্ছে কিছু না, বাট দিস ইজ ভেরি ভেরি প্রবলেমেটিক। ইভেন শুধু তাই না, আমরা ইনফিউচারের কথা চিন্তা করি, এই গাছে যে কাঠটা নষ্ট হয়ে গেল, সেই কাঠটাও কিন্তু আমরা ঠিক মতো পাবো না। ইন ফিউচারে যে তুমি চিন্তা করো। তারপরে এইগুলো হচ্ছে তোমার স্টেম ক্যান্সারের যে সিমটম। তারপরে এটাগুলো কি করবো, স্ট্রেপ্টোসাইক্লিন দিতে পারি আফটার ফার্স্ট ভিজুয়াল সিমটমস এট 10 days ইন্টারভেল। মান্থলি স্প্রেজ অফ কার্বেন্ডাজিম বা ব্যাভিস্টিন আমরা দিতে পারি, অথবা কপার অক্সিক্লোরাইড আমরা দিতে পারি। ঠিক আছে, এটা হলো বিষয়। আরেকটা হচ্ছে ম্যাঙ্গো ম্যালফরমেশন, দ্যাট মিনস দেখো এই যে এরকম দেখো ছোট ছোট হলো অনেক কিছু হয়। এটা এটা এই ডিজিজটা দেখো গাছের, আমি মানুষের কাছে প্রায় বলি গাছের ডাক্তার আর মানুষের ডাক্তারের মধ্যে একটা বড় পার্থক্য আছে। কি পার্থক্য বলো তো? সুমন বলো। নাসরিন কি ফিরছে? নাসরিন নাকি অ্যাবসেন্ট হয়ে আছে এখনো? না স্যার, আছি তো। ও, তোমার তো অ্যাবসেন্ট করে ফেলছিলাম যে। না স্যার, আমার নেট প্রবলেম ছিল তো। আচ্ছা ঠিক আছে, বাড়ি কোথায়? স্যার সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, হ্যাঁ। এখন দেখো ম্যাঙ্গো ম্যালফরমেশন এই আমরা কিন্তু অনেকে দেখতে পাই, তাই না? এখন গাছের ডাক্তার আর হলো মানুষের ডাক্তারের পার্থক্য কি, যে ভাই আমার জ্বর হয়েছে, ভাই আমার জিহ্বাতে ঘা হয়েছে, হয়তো ডাক্তার কি করে ওই চিকিৎসা দেয়। এবং আর একটু গভীরভাবে চিন্তা করে না, সময় দেয় না বিধায় আমরা কিন্তু ডিজিজে আক্রান্ত বেশি হতেছি, সেটা একটা প্রবলেম। কিন্তু গাছের সমস্যা হলো তোমার দেখে বুঝতে হবে। এই যে ভদ্রলোকের যে এই ডিজিজটা হয়েছে, এটা কিন্তু অনেকগুলো কারণে হতে পারে নিউট্রিশন, হতে পারে মাইটস, হতে পারে ফাঙ্গাস অ্যাটাক, হতে পারে ভাইরাস, হতে পারে কোনো হরমোনাল। এখন তুমি বলো কিসের ট্রিটমেন্ট দিবা, ইউ ডোন্ট নো। সেজন্য চাইলেই সহজে ডাক্তারগিরি করা যায় না। এবং মানুষ অনেক সময় ডাক্তারি অনার্স বা অনেক সময় আমি হয়তো টিচিং প্রফেশনে আছি 10 বছর 20 বছর 15 বছর, আল্লাহ এটা পারে না, কারণ সে এত বলছে কাজ হয় না। কিন্তু আসলে কাজ করা খুব টাফ, কারণ ওর কত কিছু ঘটনা ঘটে গেছে, আমার তো এতগুলো নলেজ নাই। কারণ দেখো নিউট্রিশনাল মানুষ আলাদা, মাইটিসাইডের মানুষ আলাদা, কেউ ফাঙ্গাস নিয়ে কাজ করে, কেউ ভাইরাস নিয়ে কাজ করে, কেউ হরমোনাল প্রবলেম নিয়ে কাজ করে। তো এতগুলোর কম্বিনেশন কিন্তু একটা মানুষের সাধারণত থাকে না, সেজন্য এই ট্রিটমেন্ট গুলো দেওয়া হয় না। এবং কিন্তু এটা কি হয়েছে এখনো কিন্তু তুমি বলতে পারবে না। সুতরাং সেজন্য কি করতে হবে, সবসময় ব্যালেন্স রাখতে হবে। তুমি দেখবা খোঁজ খবর রাখবা যে ফাঙ্গাস ডিজিজ যাতে না হয়, কোনো ভাইরাস ডিজিজ যাতে না হয়। সবসময় যে সার দেওয়ার দরকার সেই সারগুলো দিতে হবে, গাছকে হেলদি রাখতে হবে, গাছে কোনো পোকামাকড় লাগলে সেই পোকামাকড়টা রিমুভ করার চেষ্টা করতে হবে। এটা হলো আমাদের উই হ্যাভ টু ট্রাই। এবং আমরা, তোমরা জানো কিনা জানি না, যে বিশেষ করে যারা কমার্শিয়ালি যারা করে না বাগান, তারা কি করে আল্লাহর ওয়াস্তে গাছটা লাগাই দেওয়ার পরে কি করে, ফেলে দেয়, পরের বছরে তোমার ফল দেয়, তারপরের বছরে ফল দেয়, ফল পেড়ে খায়। কেউ কিন্তু হঠাৎ করে বলতেছে ভাই আমার গাছে তার ফল আসে না। এখন যতই বলা হয় সাত দিচ্ছি তেন দিচ্ছি, এটা দিলে কি কাজ হয়? মনে করো তুমি সকালে ঘুম থেকে এটা খাও না, অনেকে তো এখন করে এক সময় 10 বছর পরে দেখা গেল তার শরীরে এত ইমব্যালেন্স হয়েছে, দেখা গেল তার শরীর শেষ। তখন যদি ব্যাকে চলে আসা যায় তাহলে কি সহজ হবে? এত হবে না। বা সকালে কেউ ঘুম থেকে মনে করো জার্নি করার জন্য কেউ খেতে পায় না, বমি করে রাস্তায়, অথবা প্রতিদিন সে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সে দৌড় দিয়ে ক্লাসে চলে যায়, সকালে নাস্তা না করে একেবারে 1টার দিকে খায়। অথবা কেউ কৃপণ, দেখা গেল যে দুপুরে খায় আর সকালে খায়, একসাথে খায়, লট অফ থিংস। কিন্তু কি হলো, সে যখন চাকরি পেলো, তার যখন মেলা টাকা হলো, আল্লাহ তখন কি করলো, তার খাওয়া বন্ধ করে দিল। কি হবে? অ্যাসিডিটি হয়েছে, অ্যাসিডিটি থেকে কি হয়েছে, আলসার হয়েছে, তার ঘা হয়েছে, খেতে পারবে না, ঝাল খেতে পারবে না, মরিচ খেতে পারবে না,
খারাপ খারাপ খাবার মানে মুখরোচক যে খাবারগুলো খেতে পারবে না, খালি অ্যাসিডিটি বাড়বে, তাহলে কি সমস্যা? সমস্যা না। তাহলে এখন ওই যে সে কালে যে খায়নি, এই খাওয়ার ইফেক্ট কিন্তু এখন এখন তাহলে কি করতে হবে? মেইনটেনেন্স করতে হবে। এই গাছের বিষয়গুলো তাই যে এত রকম সমস্যা অ্যারাইজ করতে পারে, সেজন্য আমরা জানতে হবে যে কি কি করতে হয়, কোন সময় হারভেস্ট করতে হবে, কোন সময় মরা পাতা তুলে ফেলতে হবে, কোন সময় সার দিতে হবে, সেটা করতে হবে। না করে দেখা যায় হঠাৎ করে গাছের ফল দেওয়া বন্ধ হয়ে গেছে, তখন যতই চেষ্টা করো সহজে কিন্তু হবে না। তখন কি হবে? পরে দোষ দিবে যে ভাই এই কি সায়েন্টিস্ট আনলাম যে পারে না কিছুই। মানে এটা কিন্তু গাছের একটা বিশাল সমস্যা, বা আমাদের যারা এগ্রিকালচার সায়েন্টিস্ট তাদের জন্য বিশাল সমস্যা। সো এটাই বলতে হবে যে ভাই অনেক কিছু সমস্যা আছে, তুমি চেষ্টা করো, এটা করো, এটা করো, এটা করো। তারপরে হলো এই নেক্সট হলো দেখো যে এগুলো ইনফ্লোরেসেন্স এর কথা বলা হইতেছে। নেক্সট হলো যে হলো মিস কি করতে হবে, এরকম হলে অ্যাপ্লাই ব্যালেন্স ফার্টিলাইজার এন্ড ওয়াটার দিতে হবে, অ্যাকারিসাইড, ইনসেক্টিসাইড, ফাঞ্জিসাইড, পেস্টিসাইড, যত কিছু বলো সব দিতে হবে। এবং পাউডার মিলটা আর একটা রকম ঝামেলা। দেখো পাউডার মিলটা প্রচুর পরিমাণে হচ্ছে এবারে মানে ফটোসিনথেসিসের সমস্যা। যেমন শুটি মন্ডলের কথা বলেছিলাম, এটা অনেকটা তাই। সো দ্যাট ইজ এ লট অফ প্রবলেম। আবার কি হয় যে পাউডার মিলটা হলে দেখা গেল পাতা আস্তে আস্তে কি শুকায় গেছে, শুকায় গেল, পাতা পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, তাহলে কি হলো আলটিমেটলি ও যতটুকু মনে করেন আমার যতটা 2 হাত থাকার কথা, যদি 1 হাত থাকে তাহলে আমার কাজ হবে না। এর 100টা পাতা থাকার কথা, কিন্তু 100টা পাতা না থাকে এখন ধরো যে 80টা আছে, তাহলে কি তার খাবারের সমস্যা হবে না? হবে কি না? হবে। সো সেজন্য আমাদের মানে উই হ্যাভ টু থিংক। নেক্সট হারভেস্ট, ফ্রুট হারভেস্ট। তোমাদের কি এরপরে ক্লাস আছে? স্যার এই পর্যন্ত থাকলে মনে হয় স্যার ভালো হয়। ক্লাস আছে? তিনটে আছে, হ্যাঁ, তিনটে আবার। ও 3টা আছে, গুড। আমি জাস্ট 2-4 মিনিট বেশি লাগতে পারে, আমি শেষ করে দেবো। ম্যাঙ্গো ফ্রুট হারভেস্ট। ম্যাঙ্গো ফ্রুটস ম্যাচুরস ইন 100 to 150 দিন পরে। দ্যাট মিন্স এই যে ফেব্রুয়ারি মাসে থেকে যে ফুল আসবে, আলটিমেটলি 100 দিন পরে, 3 মাসের পরে আমরা ফল পাবো। এবং ripening fruit turns the characteristic colors of the variety and begins to soften to much like a peach. So when the first fruit shows color on tree, all of the size fruit or larger may be removed. That means যখন মনে করো যে একটা ফল পাকতে শুরু করছে, তার মানে কি ওটা ম্যাচিউর হয়ে গেছে টোটালি, সেজন্য ওটা তুমি ইউ ক্যান মানে মানে হারভেস্টিং। ঠিক তেমনি ভাবে মনে রাখতে হবে যে ইমম্যাচিউর আবার ফ্রুট যদি তুমি কাটো মানে পারো, তাহলে কি হবে, সহজে কিন্তু পাকবে না, এটা জানো তো না? ইভেন তুমি যদি কোনো রাইপেনিং হরমোনও দেয়, সেটার টেস্টও কিন্তু ভালো হয় না। দেখো ম্যাঙ্গোর যে ম্যাচুরিটি ইন্ডেক্স কোন সময় পাকতে হবে সেটা কি দেখে করবো, এটা নির্ভর করে যে মানে সাইজ এরকম, শেপটা কেমন হয়েছে, এবং শোল্ডার গ্রোথটা কি আমি ছবিতে দেখাবো নেক্সটে। এবং স্লাইটলি যদি কালার ডেভেলপমেন্ট হয় অন দি শোল্ডার, আই মিন কাঁধে যদি একটা শোল্ডার ডেভেলপমেন্ট হয় কালার, তাহলে বুঝতে হবে যে এটা পাকার সময় হয়েছে এবং এটা আমরা উই ক্যান হারভেস্ট ইট। এবং একটা বা দুইটা ফল যদি গাছ থেকে পড়ে, তাহলে বুঝতে হবে যে মোটামুটি সব ফলগুলো ম্যাচিউর হয়ে গেছে। আর স্পেসিফিক গ্র্যাভিটি জানার দরকার নাই, তবে 90 থেকে 100 দিন যে বা 120 দিন হলে ফুল ধরার পরে সাধারণত এটা আমরা হারভেস্ট করতে পারি। আর ড্রাই ম্যাটার কন্টেন্ট, এটা হলো ডিস্ট্রাকটিভ ম্যাটার, এইগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো। এবং দেখো এই জিনিস সেটা হলো কি যে দেখো এই যে এটা হলো শোল্ডার, এবং দেখো এই যে ডার্ক অলিভ গ্রিন, এটা কিন্তু হারভেস্টের উপযোগী হয়নি, এটা হলো একটু অলিভ হয়েছে, এটা হলো আপেল গ্রিন হয়েছে, হ্যাঁ, এবং ব্রাউন। তারপরে হলো বেশি শ্যাডো ব্রাউন হয়েছে এবং ডার্ক গোল্ডেন রেড হয়ে গেছে, দ্যাট মিন্স মানে এটা পেকে গেছে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস, যে শোল্ডারটা যখন একটু একটু মানে কালার চেঞ্জ হবে, তখনই মনে করতে হবে যে আমাদের একটু ইয়েস। আমরা তো জানি তো এটা হলো ক্যাভিটি, জানো তো না? ক্যাভিটি, এটা হলো শোল্ডার, ঠিক আছে, এটাকে স্টক মানে বোটা যেটা বলা হয়, এটাকে বলা হয় সাইনাস, এটা হলো বিগ, যে এটা বাঁকানো যেটা বিগ বলা হয়, এটা হলো আমি ক্লাস আছে পরে কথা বলা হবে। এখন এটা হলো বিষয়। নেক্সট হলো আমরা দেখো মজার একটা বিষয়, আমরা একটা মানে ম্যাঙ্গোর উপর অনেক কাজ করেছিলাম, ওই যে যখন হলো একটা ইয়ে আসলো না যে হলো হরমোন ছিটায়, যে কি যেন ফরমালিন, হ্যাঁ, তখন আমরা একটা অনেক জায়গায় ভিজিট করেছিলাম, যশোর বলো, সাতক্ষীরা বলো, চুয়াডাঙ্গা বলো, ভিজিট করে আমরা দেখলাম যে না, যে হরমোন আসলে দেয়, বিষয়টা সত্য অতটা না, সত্য বাট অতটা না, বরঞ্চ যা প্রচার হয়েছিল তার বিপরীত। কারণ যে হলো মানে যে মানে কি প্রচার কি হয়েছিল বলতো, মিডিয়ায় কি আসতো, ফরমালিন দেয়। ফরমালিনের কাজ কি, প্রিজার্ভ করে রাখার জন্য, হ্যাঁ,
সুতরাং প্রিজার্ভ করে তো রাখতে চায় না কেউ, চায় তো ফল পাকাতে চায়, এটা হলো সমস্যা। এখন আরেকটা কথা উঠে আসলো যে আমাদের মানুষের হিউম্যান বিং এর সমস্যা, সেটা কি? মনে করো এখন আম্রপলি আমের সময়, আমি কেন হলো আশা করবো ফজলি আম, ঠিক কিনা? সেজন্য ওই সময় তো একটা নিয়ম হয়েছে, 14 থেকে একটা নিয়ম হয়ে গেছে যে কোন আম কোন সময় হারভেস্ট করতে হবে, সেটা একটা সরকার নির্ধারণ করে দেয়। এখন আবার সমস্যা হয়ে গেছে কি, সাতক্ষীরা আবার বেশি গরম, সাতক্ষীরায় কি হয়, আবার আম একটু আগে পাকে, এটাও একটা সমস্যা। মোটামুটি একটা রেঞ্জ করে দিয়েছে আর কি। তা আমাদের মনে রাখতে হবে যে গোবিন্দ ভোগ আম সবচেয়ে মানে প্রথম আসে, 25 মে পর পরে আসে। তারপর আসে খাস, তারপরে গোপাল ভোগ, রানীর পছন্দ আছে, হিমসাগর আছে, হ্যাঁ, তারপরে আসে হিমসাগর, পর ল্যাংড়া আসে, তারপর লক্ষণ ভোগ আসে, তারপর হাড়ি ভাঙা আসে। এবং আমরা বলি কোন মাসে, জুলাই মাসের দিকে আসে, হ্যাঁ, মল্লিক আসে, ফজলি আসে, জুলাইয়ের দিকে আসে, লাস্টে আসে কি আশ্বিনা। এটা হলো শব্দের লিয়ার। এটা আমাদের মনে রাখতে হবে যে এর আগে মনে করো আশ্বিনা আমি আগে খাইতে চাবো না, পছন্দ করবো না, এটাই মনে রাখতে হবে। তাহলে দেখবা তো যে হরমোন দিল না ক্যালসিয়াম কার্বাইড দিল, তোমার কোনো মাথা ব্যথার কোনো কারণ নাই। তোমার নিজের জিহ্বাটাকে একটু কন্ট্রোল করতে হবে, নিজেকে একটু কন্ট্রোল করতে হবে যে না, বাজারে আসলে আমি খাবো তা করবো না। তাহলে দেখবা যে এই সবগুলো কন্ট্রোল হয়ে যাবে, এবং অলরেডি অনেকটাই কিন্তু কন্ট্রোল হয়ে গেছে। সরকারের অনেক প্রচারণা অনেক বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে মানুষ এগুলো অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তখন কিন্তু হরমোন দিয়ে আর পাকায় না, ঠিক আছে, এটা একটা বিষয়। এবং এটা তো আগেই বললাম। এখন নেক্সট হলো যেটা হারভেস্ট করতে হয়, আমরা অনেক ভাবে হারভেস্ট করি, দেখো যেরকম নেট দিয়ে করি, অনেকে যে সালা দিয়ে বস্তা দিয়ে করে, ঠিক আছে, অনেক বিষয় আছে। আমরা দেখো পাকানোর জন্য কি করি, যে ইথেল বা ইথিপন একই জিনিস, জাস্ট কম্পাউন্ড নেম। আরটা কি করি, এটা কি বলো, এটা ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড দিলে যেটা হয়, এটা পানির সংস্পর্শে এসে যেটা হয় কি অ্যাসিটিলিন তৈরি হয়, যেটা হলো কার্সিনোজেনিক ইফেক্ট। দ্যাট মিন্স এটা হলো ক্যান্সারে আক্রান্ত হতে পারে, ঠিক আছে, অথবা অনেক অসুখ বিসুখ হতে পারে। সেই জন্য কিন্তু আসলে ক্যালসিয়াম কার্বাইড ইজ নট দি অ্যাকসেপ্টেড। ওকে, এটা হলো বিষয়। এবং দেখো যে মানে আম্রফলি আম এটা কৃত্রিম ভাবে যদি পাকায়, তাহলে ইউনিফর্মলি সুন্দরভাবে পাকতেছে। একটা জিনিস মনে রাখবা, যে ফল যখন একেবারেই তোমার কোনো কিছু হরমোন দিয়ে পাকায়, তখন দেখবে যে সুন্দরভাবে পাকছে, দেখতে খুবই সুন্দর। কিন্তু যখন তোমার হলো ন্যাচারালি পাকে, তখন আস্তে আস্তে পাকতে পাকতে আসতেছে। এটা সবসময় মনে রাখবা। কিন্তু আমরা হলো মানুষ হলো সৌন্দর্যের পূজারী, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, আমরা ওই কাজটা করি। যেমন মুড়ি, মানুষ খুব সাদা মুড়িটা পছন্দ করে, কিন্তু পুরা মুড়ি হলো সেটা কেউ পছন্দ করে না। হ্যাঁ, এটা হলো আমাদের একটা সমস্যা, যার ফলে মানুষ কি করে ইউরিয়া মারে। এটা আমরাও আসলে অপরচুনিটি করে দিই যে খারাপ জিনিস বাজারে আসার, মানে আমি কনজিউমার বিহেভিয়ার আমাদের একটা প্রবলেম আছে। তবে দেখো, এবং এটা কোনটা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো, সেটাও কিন্তু আমরা দেখতে পাই। যেমন সগি সগি ভাব, একটু ভেজা ভেজা ভাব আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো, বা হরমোন দিয়ে পাকানো, বা ইথ্রেল দিয়ে পাকানো। সো ইউ হ্যাভ টু, ইউ ক্যান থিঙ্ক। এবং এটার টেস্টটা একটু কিন্তু ডিফারেন্ট হয়। তারপর দেখো যে আমরা মানে মজার জিনিস এটাও মনে রাখতে হবে, যে আমরা যখন গাছে যখন আম হারভেস্ট করবো, তখন কি করবো, এটা জাস্ট হারভেস্ট করার পর পরে এটা উল্টায় রাখতে হয়। যদি আমরা যদি মানে রিয়েলি গুড কোয়ালিটির কথা চিন্তা করি, সেটা কি হয়, তাহলে কি হয়, যে কষ গুলো আছে সেগুলো পড়ে যাবে, তাহলে কি কোয়ালিটি ভালো থাকবে, কোয়ালিটি নষ্ট হবে না, ঠিক আছে। তারপরে অনেকগুলো ফ্যাক্টরস আছে, যে অল্টারনেট বিয়ারিং এর ক্ষেত্রে দেখো, যে অল্টারনেট বিয়ারিং মানে আমরা কি বলছি, এই বছরে ফল দিবে, পরের বছর ফল দিবে না, পরের বছরে ফল দিবে, পরের বছরে ফল দিবে না, তাই না, এরকম। তো এটা নির্ভর করে আবার ডিফারেন্ট ফ্যাক্টর, যেমন একটা ভ্যারাইটাল ক্যারেক্টারিস্টিক্স, কিছু জাতি আছে না, এটা হলো এই বছরে ফল দেয়, পরের বছরে ফল দেবে না, সেটা একটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আবার অনেক সময় এনভায়রনমেন্ট এমন এনভায়রনমেন্ট হলো যে না, এই বছরে ফল ধরতেছে না, এটা একটা বিষয়। তারপরে আবার অনেক সময় সাইজ এন্ড এজ অফ দি শুটের একটা বিষয় আছে, কার্বন নাইট্রোজেনের রেশিওর বিষয় আছে, হরমোনাল ইমব্যালেন্সের বিষয় আছে, প্রপার ম্যানেজমেন্ট, যেটা আগে বলছিলাম, যে প্রুনিং ট্রেনিং করতেছি না, বা গাছে খাবার ঠিকমতো দিচ্ছি না, সো দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। তারপরে কি হলো, যদি এক্সেসিভ ফ্রুট, দেখো যদি ফ্রুট যদি অনেক ধরলো, হ্যাঁ, সেটাও একটা কিন্তু বিষয় আছে। তারপরে যদি পেস্ট ডিজিজ বিষয় আক্রান্ত হয় গাছে, সেটাও একটা সমস্যা। আরেকটা হচ্ছে, এটা সেজন্য কি করতে হবে, যা যা বললাম সেটা ম্যানেজমেন্ট করতে হবে। কি হবে, অ্যাভয়েড কাল্টিভেশন অফ অল্টারনেট বিয়ারিং ভ্যারাইটি। আমরা বলছিলাম ভ্যারাইটাল ক্যারেক্টারিস্টিক্স, সেটা অল্টারনেট বিয়ারিং ভ্যারাইটি আছে, এরকম ভ্যারাইটি করা যাবে না। তারপরে রেগুলার ফ্রুট বেয়ারিং ভ্যারাইটি যেটা আছে সেটা লাগাতে হবে। তারপরে ম্যানেজমেন্ট ভালো করে করতে হবে, এবং প্রুনিং ট্রেনিং ঠিক মতো করতে হবে, যেমন স্মাজিং অফ ট্রিজ, এবং অ্যাপ্লিকেশন অফ হরমোন, বা রিঙ্গিং দিতে হবে, যেটা কার্বন নাইট্রোজেন রেশিওতে এটা ব্যালেন্স থাকে, থিনিং অফ লিভ এন্ড ফ্রুট। এবং আমরা যে আম যদি হারভেস্ট করি, সেটা দেখো যেটা করতে হবে, স্টোর যদি আমরা করতে চাই, সেটা 13 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা রাখবো, এবং রিলেটিভ হিউমিডিটি লাগবে 85 থেকে 90%। এবং এটা আমরা এভাবে করি, তাহলে কিন্তু 4 সপ্তাহ ধরে আমরা কিন্তু রাখতে পারি।
এবং সেটা কি করতে হবে, আগে হট ওয়াটার ট্রিটমেন্ট দিতে হবে, সেটা 5 মিনিট হোক 15 মিনিট হোক, তারপর আমরা এটা অ্যাভব মানে এই পদ্ধতি আমরা ফলো করতে পারবো, তাহলে আমরা 4 সপ্তাহ রাখতে পারবো। কিন্তু মনে রাখতে হবে যে এটা একটু হালকা আবার শুকাতে হবে একটু, মানে হট ওয়াটার ট্রিটমেন্ট করলাম, একটু মুছলাম, মুছে তারপর শুকাইতে হবে, শুকানোর পরে আমরা এইভাবে এই কন্ডিশনে যে স্টোরেজের কন্ডিশন আছে সেই কন্ডিশনে আমরা স্টোর করে রাখলে আমরা 4 সপ্তাহ পর্যন্ত আমরা আমটা ভালো থাকবে। এবং দেখো যে এবং স্টেপ আছে, হ্যাঁ, যে ওয়াশিং মানে গাছ থেকে ফল কাটলাম, তারপরে ডিসহ্যাপিং মানে যে স্যাপ, দ্যাট মিন্স যে মানে যে কষ সেটা আমাদের চলে যায়। তারপরে কিন্তু সর্টিং গ্রেডিং করতে হবে, তারপরে ওয়াশিং করতে হবে। সর্টিং গ্রেডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। সর্টিং গ্রেডিং কিরকম হতে পারে, একটা কালার উপর ভিত্তি করে হতে পারে, ছোট বড়র উপর ভিত্তি করে হতে পারে, তারপরে ইনসেক্ট অর ডিজিজ অ্যাটাক অথবা নন অ্যাটাকের হতে পারে, এইসবের উপর ভিত্তি করে তারপর আমরা সর্টিং গ্রেডিং করতে পারি। তারপরে কিন্তু ওয়াশ করতে হবে, দ্যাট মিন্স দেখো ওয়াশ করলাম, ওয়াশ করে দ্যাট মিন্স দেন উই ক্যান স্টোর। এবং সেটা প্যাকিং করতে হবে, দেখো প্যাকিং এর ডিফারেন্ট আছে, আমরা প্যাকিং এভাবে করতে পারি, এভাবে করতে পারি, এভাবে করতে পারি, আবার এইভাবে করতে পারি। সো এইভাবে এটা ডিপেন্ডস অন, ঠিক আছে, তুমি কেমন মানে তুমি কি ধরনের লোক, তোমার কি পারমানেন্ট ক্যাপাসিটি আছে সেটা আর কি। এবং দেখো আমাদের দেশে যে দেশীয় প্যাকিং আছে এভাবে আছে, এবং এটার উপর ট্রাকে কি করি, ট্রাকে এটার উপর একটা দিয়ে উপর আরেকটা চাপা দিয়ে নিয়ে যাই, সেটা কি করি আলটিমেটলি দেখো কনসার্ট যে চাঁপাইনবাবগঞ্জের যে আমের বাজার, বিশাল বড় আমের বাজার, এবং দেখো ট্রাকে এগুলো কি সাজায় নিয়ে যায় মাশাআল্লাহ, এবং এতে কোয়ালিটি তো নষ্ট হবেই, হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য প্রবলেম, সো দিস ইজ নট ভেরি গুড। হ্যাঁ, দেখো এই যে আমরা যে কথা বললাম, সো দিস ইজ নট অ্যাকসেপ্টেড। এবং লোকাল যে ট্রান্সপোর্টেশন আছে, দেখো ভ্যানে করে নিয়ে যাচ্ছি, এই যে এখানে ধরো যে আম আছে, আমের উপর মানুষ আর বসে আছে, ঠিক আছে, সুতরাং এটা আম আছে, আমের উপর আম দিচ্ছে, তাহলে কি এটা কোয়ালিটি ভালো থাকবে? ভালো থাকবে না, এটা শক পাবে বা আঘাত পাবে, সেটা সেজন্য কোয়ালিটি ভালো থাকবে না। আবার দেখো এটা হলো বিষয়, ব্যাম্বো বাস্কেটে আমরা অনেক সময় করি। সো দেয়ার ইজ এ লট অফ থিংস, আমরা অনেক সময় এই যে দেখো এই খড়খড়ি দিয়ে রাখার কারণটা কি, অনেক সময় এটাতে কি সুবিধা, এটার সুবিধা হলো যে আমরা হলো এটা পাকাতে সাহায্য করে, ঠিক আছে, এটা আর কি। এবং আমরা জানি যে যে আমরা যে কেমিক্যালস অনেক সমস্যা আছে, যেমন 2011 সালে একটা ঘটনা এসেছিল যে মানে অনেক বাচ্চা-কাচ্চা মারা গেছিল যে লিচু খেয়ে। সেজন্য মনে রাখতে হবে যে সিরিয়াস এন্ড অ্যালার্মিং প্রবলেম অফ ইনডিসক্রিমিনেট ইউজ অফ সিনথেটিক পেস্টিসাইড। তুমি পেস্টিসাইড দিবা না তা কিন্তু একেবারে তোমাকে না করা হচ্ছে না। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তুমি যদি আম পেস্টিসাইড দিলে আবার তখনই হারভেস্ট করে তুমি খাবা, তা হবে না। হ্যাঁ, যেটা লিচুর ক্ষেত্রে এটা হয়েছিল, সেটা জাস্ট কিপ ইট মাইন্ড, ঠিক আছে, এটা আর কি বিষয়। ওকে, হ্যালো, জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আমাদের স্যার এই যে আজকে যেটা বললেন আর আগের দিনের ইয়াটা স্যার, ওই যে ইন্ট্রোডাকশনের স্লাইড গুলো বা ফাইলটাকে দিবেন স্যার। আচ্ছা, আমি ওয়াহিদকে দিয়ে দেবো, ঠিক আছে, ওয়াহিদকে দিলে পরে তোমরা নিয়ে নাও। ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার।